স্বামীর কাছে 4,000 টাকা চেয়েছিলাম। সে হাত ঘড়ি পড়তে পড়তে হেসে বলল, তুমি টাকা দিয়ে কি করবে? আমি একটু ইতস্ত হয়ে বললাম, মাকে দেখতে যেতে চাই। মায়ের শরীরটা ভালো না। মেজো ভাই ফোন করে বলল, যত তাড়াতাড়ি পারিস যেন একবার দেখে যাস। আমার স্বামী দীর্ঘশ্বাস ফেললেন। বলল, আজ 18 তারিখ, এমনিতেই মাসের শেষের দিকে। এখন 5,000 টাকা কোত্থেকে দিব? সামনের মাসে গিয়ে দেখে আসো। এখন আর এইসব নিয়ে কথা বলো না। টিফিনটা রেডি করে দাও। আর রুপিকে আজ স্কুলে তুমি নিয়ে এসো। আমাকে তাড়াতাড়ি বের হতে হবে। আমি আর কোনো কথা বলিনি। বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে গেল। চুপচাপ রান্নাঘরে চলে গেলাম। চোখের কোণে জমে থাকা পানি বারবার আঁচলে মুছে ফেলেছিলাম, যেন কেউ বুঝতে না পারে। আমি, আমার স্বামী আর আমাদের 6 বছরের মেয়ে রুপি ঢাকায় থাকি। আমার স্বামী একটি কোম্পানিতে চাকরি করে। সংসারে খুব অভাব নেই, আবার বিলাসীও নেই। হিসেব করে চলতে হয়। কিন্তু সেই হিসেবের ভেতরেও আমি কখনো নিজের জন্য কিছু চাইনি। শুধু একবার মায়ের কাছে যেতে চেয়েছিলাম। শেষবার মাকে দেখেছিলাম 3 বছর আগে। তারপর আর যাওয়া হয়নি। একবার ঈদে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু শ্বশুর বাড়িতে অতিথি আসবে বলে যাওয়া হয়নি। এরপরে একের পর এক মাস কেটে গেল। ফোনে মায়ের সঙ্গে কথা হতো। প্রতিবারই মা বলতো, একদিন এসে আমাকে দেখে যাস, তোকে খুব দেখতে ইচ্ছে করে। আমি শুধু বললাম, শীঘ্রই আসবো মা। সেই শীঘ্রই আর আসেনি। 5 দিন পর দুপুরে রান্নাঘরে ভাত নামাচ্ছিলাম, এমন সময় ফোনটা বেজে উঠল। স্ক্রিনে মেজু ভাইয়ার নাম। ফোন ধরতেই ওপাশ থেকে কান্নার শব্দ। আপা, মা আর নেই। কথাটি শুনে আমার পুরো পৃথিবীটা ভেঙে পড়ল। হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন বুকের ভেতর থেকে সব কিছু টেনে নিচ্ছে। আমি কথা বলতে পারছিলাম না। নিঃশব্দে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেছিল। ভাইয়া, আমার স্বামীও ফোন করেছে। বিকেলের আগেই সে অফিস থেকে চলে এলো। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, তাড়াতাড়ি রেডি হও, আজই দাফন হবে। আমি খাটে হেলান দিয়ে বসেছিলাম। চোখের পানি তখনও থামেনি। সে আবার বলল, কি হলো, ওঠো, সময় নেই। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। হঠাৎ বুকের সব কষ্ট, অভিমান আর জমে থাকা কান্না একসঙ্গে বিস্ফোরিত হলো। চিৎকার করে বললাম, কি হবে এখন গিয়ে? কি হবে বলো? আমার মা কি আর আমাকে দেখতে পাবে? আমি কি মায়ের মুখে এক ফোঁটা পানি দিতে পারবো? আমার মা তো আর নেই। এখন শুধু একটা নিথুর দেহ দেখতে যাব। 5 দিন আগে যদি যেতে দিতে, তাহলে অন্তত মা আমাকে একবার রইল। আমি অভিমানে, রাগে, ঘৃণায় বললাম, শুধু শুধু এখন তোমার টাকা খরচ হবে। ব্যাংকে রেখে দাও, লাভ আসবে, আরও ধনী হবে। আমার জন্য টাকা খরচ করার দরকার নেই।
আমার গলার শব্দ কাঁপছিল, রাগ ছিল, কষ্ট ছিল, কিন্তু সবচেয়ে বেশি ছিল অপূর্ণতা। সে আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, একটাও কথা বলল না। সেদিন আমার গ্রামে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি আর আমার মাকে পাইনি। সাদা কাফনে মোড়ানো নিথুর মুখটা দেখে মনে হলো পৃথিবীর সবচেয়ে বড় শাস্তিটা আমি পেয়েছি। বারবার মনে হচ্ছিল মা হয়তো শেষবারের মতো দরজার দিকে তাকিয়ে ছিলেন, ভেবেছিলেন তার মেয়েটা আসবে, কিন্তু আমি আসতে পারিনি। ফিরে আসার পর আমার ভেতরের মানুষটা যেন বদলে গেল। আমি আর কখনো স্বামীর কাছে একটি টাকাও চাইনি। সে টাকা দিতে চাইলে ফিরিয়ে দিয়েছি। শপিং করতে বললেও তার টাকা দিয়ে কিছু কিনিনি। প্রয়োজন হলে নিজের জমানো টাকা খরচ করেছি, না হলে প্রয়োজনটা বাদ দিয়েছি। আগের মতো গল্প করতাম না, অকারণে হাসতাম না, সংসারের সব কাজ ঠিকই করতাম, কিন্তু আমাদের সম্পর্ক কোথাও যেন অদৃশ্য একটা দেওয়াল উঠে গিয়েছিল। সে হয়তো বুঝতে পেরেছিল আমি বদলে গেছি, কিন্তু সে কখনো জানতো না কিছু ক্ষতি এমন হয় যার ক্ষমা হয়তো মানুষ মুখে বলে দেয়, কিন্তু হৃদয় কখনো কোনো দিন মেনে নিতে পারে না। এই ঘটনার ১.৫ মাস পর হঠাৎ দুপুরে একজন ছেলে এসে বলল, শাহেদ ভাই বাসায় আছেন? আমি না, বাসায় নেই। কিন্তু কেন, কি দরকার? ছেলেটা একটু আমতা আমতা করে বলল, শাহেদ ভাই আমার কাছ থেকে ৩,০০০ টাকা নিয়েছিল ১.৫ মাস আগে, এখনো দেয়নি টাকাটা। ভাই বাসায় আসলে কথাটা বললেন। কথাটি বলে ছেলেটা চলে গেল। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। মধ্যবিত্তের অপূর্ণতা। আমি স্তব্ধ হয়ে ঘরের এক কোণে বসে রইলাম। মাথায় তখন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। শাহেদ আমার জন্য খরচ করে না, সেটা অবশ্য এখন আর খাটে না, কারণ আমি নিজেই তার টাকা নেওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু সে দিতে চাইলেও তো খুব বড় অঙ্ক কিছু দিতে পারত না। তাহলে এই ৩,০০০ টাকা সে কেন ধার করতে গেল? কার জন্য? নিজের কেন লুকিয়ে রাখা নেশা নাকি অন্য কিছু? মনের ভিতরে সন্দেহ আরো অভিমানের কালো মেঘ জমতে শুরু করলো। পুরুষ মানুষের মন বোঝা বড় দায়। একদিকে সংসারের অভাব, অন্যদিকে আবার সাথে এই শীতল দূরত্ব, তার মাঝে আবার ঋণের বোঝা। বিকেলের দিকে শাহেদ যখন বাসায় ফিরল, তার ক্লান্ত মুখ মুখময় দেখেও আমার ভেতরে ক্ষোভ কমল না। সে জুতা জোড়া খুলে হাত মুখ ধুয়ে এসে সোফায় বসা মাত্রই আমি চায়ের কাপটা তার সামনে রাখলাম। শাহেদ কাপে চুমুক দিতে যাবে, তখনই আমি দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলাম, দুপুরে একটা ছেলে এসেছিল, নাম বলল না, তবে বলল তোমার কাছে নাকি ৩,০০০ টাকা পায়, ১.৫ মাস আগে হয়ে গেছে, এখনো দেওনি? কথাটা শুনে শাহেদের হাতের চায়ের কাপটা টেবিলে নামিয়ে রাখল।
তার চোখের কোণা চরম ক্লান্তি হয়ে ফুটে উঠল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তার এই নীরবতা আমার ভিতরে ক্ষোভকে আরো উস্কে দিল। আমি বললাম, কি হলো? চুপ করে আছো কেন? সংসারের অভাব আছে জানি, বিলাসিতা নেই তাও জানি, কিন্তু তুমি তো কোনো বাজে খরচ করো না। তাহলে 1.5 মাস আগে কার জন্য, কিসের জন্য এই টাকা ধার করতে হয়েছিল তোমাকে? 1.5 মাস আগের কথা মনে পড়তেই আমার বুকের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠল। ঠিক 1.5 মাস আগে তো আমার মা মারা গেছে। শাহেদের 2 হাতের তালুতে মুখ ঢেকে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর আস্তে আস্তে হাত সরিয়ে আমার দিকে তাকালো। তার চোখ দুটো কেমন যেন লাল হয়ে উঠেছে। খুব নিচু গলায় সে বলল, তুমিও আমাকে ভুল বুঝলে? ভুল বোঝার কি আছে? পরিষ্কার করে বলো। আমি শক্ত গলায় বললাম। শাহেদ সোফা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাহিরের অন্ধকারের দিকে তাকিয়ে সে বলতে শুরু করলো, তুমি তো শুধু আমার 28,000 টাকা বেতনই দেখলে, কিন্তু এই ঢাকা শহরে 12,000 টাকা বাসা ভাড়া দিয়ে গ্যাস বিল, বিদ্যুৎ মিটিয়ে, রুপির স্কুলের বেতন আর প্রতিদিনের বাজারের খরচ টেনে যে কিভাবে সংসারটা চলে তা আমি জানি। তার ওপরে বাজারের জিনিসের দামের প্রতিদিন যেভাবে বাড়ছে, তাতে মাসে 20 তারিখের পর পকেটে আর টাকা অবশিষ্ট থাকতে চায় না। আর আমাদের মেয়েটার কথা তো জানোই, প্রতিদিন অফিস থেকে ফেরার সময় তার কিছু জন্য কিছু না কিছু আনতেই হয়। বাবার মন তো যতই কষ্ট হোক, মেয়ের এতটুকু আবদার না ফেরালে বুকটা ফেটে যায়। সে একটু থামলো। তার গলার স্বর আরো ভারী হয়ে গেল। তুমি ভাবছো আমি যেদিন মায়ের কাছে যাওয়ার জন্য তোমাকে টাকা দেইনি, অবহেলা করে 18 তারিখ বলে অজুহাত দিয়েছিলাম না? রুপির মা, সেই দিন সত্যি আমার পকেটে তোমাকে দেওয়ার মতো টাকা ছিল না। ব্যাংকে কোনো টাকা জমে না যে লাভ আসবে। আর আমি ধনী হব? মধ্যবিত্তর পকেটে মাসের শেষে শূন্য মরুভূমি হয়ে যায়। আমি অবাক হয়ে তার পিঠের দিকে তাকিয়ে রইলাম। শাহেদ ঘুরে দাঁড়িয়ে আমার চোখের দিকে তাকালো। তার 5 দিন পর যখন তোমার ভাই ফোন করে বলল মা আর নেই, আমার মাথায় আকাশ ভেঙে পড়ছিল। তখন তো মাসের 23 তারিখ, পকেটে তেমন কোনো টাকা নেই, কিন্তু মা মরার পেছনে, সেখানে কি আমি তোমাকে নিয়ে খালি হাতে যেতে পারতাম? আমার কি কোনো দায়িত্ব ছিল না? যাওয়ার ভাড়া, কাফনের কাপড়ের খরচ, সেখানে গিয়ে আরো ছোটখাটো কত খরচ থাকে। নিজের স্ত্রীর মায়ের মৃত্যুর দিনও আমি বুক টানা করে দাঁড়াতে পারবো না, এতটা কি অক্ষম আমি? শাহেদ একটা শুকনো হাসলো, যে হাসিতে কেবলই কান্না লুকিয়েছিল। আমি নিরুপায় হয়ে এই ছেলেটার কাছ থেকে 3,000 টাকা ধার নিয়েছিলাম সেই দিন। সেই টাকা দিয়েই সেই দিন আমরা গ্রামে গিয়েছিলাম। মায়ের শেষ
কাজটুকু করার জন্য। ওই ধার করা টাকাই ছিল আমার শেষ ভরসা। এই 1.5 মাসের সংসারের খরচ সামলাতে ওই 3,000 টাকা আর শোধ করতে পারিনি। প্রতিদিন ভাবি দেব, কিন্তু আর হয়ে ওঠে না। শাহেদের কথা শোনাগুলো যেন আমার কানে তপ্ত সীমার মতো লাগলো। আমার পায়ের তল থেকে যেন মাটি সরে যাচ্ছিল। যে মানুষটিকে আমি এতদিন ধরে আমার মায়ের মৃত্যুর আগে না দেখার জন্য দায়ী ভাবছিলাম, যার উপরে অভিমান ঘৃণা আমি একটা অদৃশ্য দেওয়াল তুলে নিয়েছিলাম, সে আসলে আমার আর আমার পরিবারের সম্মান বাঁচাতেই নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে অন্যের কাছে হাত পেতেছিল। মধ্যবিত্ত পরিবারের পুরুষদের এটাই হয়তো সবচেয়ে বড় ট্র্যাজেডি। একদিকে বুক ফাটলেও মুখ ফুটে অভাবের কথা বলতে পারে না, অন্যদিকে বউ বাচ্চার আবদারে আর দায়িত্ব বেজানের পিষ্ট হাতে হাতে তখন যে তার নিজের ক্ষোভ বন্দি করে ফেলে, কেউ টের পায় না। আমার চোখের কোণা দিয়ে আবার অশ্রু গড়িয়ে পড়বে। এবার আমার অভিমান নয়, এক চরম অপরাধী বোধে আমি শাহেদের দিকে তাকালাম, কিন্তু মুখ তুলে ক্ষমা শব্দটা উচ্চারণ করার শক্তি যেন হারিয়ে ফেলেছিলাম। আমাদের মাঝখানে অদৃশ্য দেওয়ালটা কি তবে একটু হলেও গলতে শুরু করছে? আমি অপরাধীর মতো শাহেদের সামনে দাঁড়িয়ে রইলাম। এতক্ষণ ধরে মনের ভেতরে যে ক্ষোভ আর সন্দেহের পাহাড় তৈরি হয়েছিল, তা যেন এক মুহূর্তেই একটা স্রোতের ধাক্কার ধূলিসাৎ হয়ে গেল। আমার মেয়ে অনেক সময় স্বামীর পকেটের অবস্থা বাহিরে থেকে মেলাতে চায়, কিন্তু ভেতরে ভেতরে একটা পুরুষ মানুষ যে কতটা একা আর অসহায় বোধ করতে পারে, সেটার খবরটা রাখা আর হয়ে ওঠে না। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। শাহেদের খুব কাছে গিয়ে দাঁড়ালাম, কোনো নাটকীয়তা ছাড়াই খুব স্বাভাবিকভাবে তার ক্লান্ত হাত দুটো আমার হাতের মুঠোয় নিলাম। শাহেদ একটু চমকে উঠে আমার দিকে তাকালো। তার চোখের সেই ক্লান্তিটা এখনো আছে। আমি খুব নিচু স্বরে বললাম, আমাকে ক্ষমা করে দিও। আমি শুধু নিজের মায়ের কষ্টটাই দেখছি। তোমার ভেতরে এই নীরব যুদ্ধটা টের পাইনি। অভাবে যে মানুষকে নিজের স্ত্রীর কাছেও কতটা ছোট করে দিতে পারে, সেটা আমি বুঝতে চেষ্টা করিনি। শাহেদ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে একটা লম্বা শ্বাস নিল। তারপর আলতো করে আমার হাতটা চেপে ধরে বলল, সংসারের অভাব অনটন তো থাকবেই, কিন্তু বিশ্বাস করো, আমি কখনো ইচ্ছে করে তোমাকে মায়ের কাছে যেতে আটকাইনি। একটা পুরুষ মানুষের কাছে এর চেয়ে বড় লজ্জা আর কিছু নেই যে সে তার স্ত্রীর কঠিন সময়ে পাশে দাঁড়ানোর মতো সামর্থ্য রাখে না। আমি শুধু এই লজ্জাটা ঢাকতে সেই দিন ওভাবে কথা বলেছিলাম। সেই দিনের পর থেকে আমাদের সংসারে কোনো কৃত্রিম আদিক্ষেতা ছিল না, বরং একটা বাস্তব
সাময়িক বোঝাপড়া তৈরি হলো। আমি বুঝতে পারছিলাম মধ্যবিত্ত সংসারের পুরুষদের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখন তারা আরো বেশি চুপচাপ হয়ে যায়। বাহিরের দুনিয়া হাজার চাপ সামলে ঘরে ফেরার পর তা শুধু একটু শান্তি আর একটু মানসিক সমন্থনা চাই। আমি আবার আগের মতো শাহেদের হাতে থেকে সংসারের খরচের টাকা নিতে শুরু করলাম। তবে এবার আর শুধু চেয়ে নেওয়া নয়, বরং তার ২৮,০০০ টাকা বেতনের সীমাবদ্ধ মেনেই কিভাবে প্রতিটা টাকার হিসাব করে চালানো যায় সেই দায়িত্বটা আমি ভাগ করে নিলাম। পরের মাসে রুপির স্কুলের বেতন আর বাজারের খরচ থেকে কিছু টেনে টুনে কিছু টাকা বাঁচলো। আর আমার নিজের জমানো অল্প কিছু টাকা এক করে একদিন সন্ধ্যায় শাহেদের হাতে তুলে দিলাম। শাহেদ অবাক হয়ে বলল, কি এটা? আমি বললাম, ওই ছেলের ৩,০০০ টাকা শোধ করে দাও। মানুষের দেনা মাথায় রেখে রাতে শান্তিতে ঘুমানো যায় না। টাকাটা হাতে নিয়ে শাহেদ যেভাবে আমার দিকে তাকালো সেই দৃষ্টিতে কোনো কৃতজ্ঞতা ছিল না, ছিল এক বুক অস্থির। একজন পুরুষের মাথা থেকে ঋণের বোঝা নেমে যাওয়া সংকটটা যে কত বড় তা আমি সেই দিন তার চোখে দেখছিলাম। এখনো আমাদের সংসারে অভাব আছে। মাসের ২৫ তারিখের পর হলে বাজারে করতে গেলে ১০ বার ভাবতে হয়। পেঁয়াজ রসুনের দাম বাড়লে রান্নার বাজেট কমে যায়। কিন্তু এখন আর আমাদের মাঝে কোনো অদৃশ্য দেওয়াল নেই। আজ বিকালে রুপির স্কুল থেকে নিয়ে আসার পর আমরা দুজন বারান্দায় বসে চা খাচ্ছিলাম। রুপি ভেতরে খাতা দিয়ে আঁকিবুকি করছে। শাহেদ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, সামনের মাসে বেতনটা পেলে তোমাকে সাথে নিয়ে একবার গ্রামে যাব, মায়ের কবরটা জিয়ারত করে আসব। আমি শাহেদের দিকে তাকিয়ে শুধু মাথা নাড়ালাম। চোখের কোনা একটু ভিজে উঠল। এবার আর বুকে কোনো ক্ষোভ ছিল না। মধ্যবিত্ত জীবনে সব অবদান যা ইচ্ছা পূরণ হয় না, এটাই বাস্তব। কিন্তু এই অপূর্ণতার মাঝেও সংসারে টিকে থাকা পারস্পরিক বিশ্বাসের জোরে। একটা পুরুষ যখন দিন রাত খাটে তখন সে চায় তার স্ত্রী যেন তার সামর্থ্যকে বোঝে এবং অসময়ে খোঁটা না দিয়ে পাশে দাঁড়ায়। নারীদেরও উচিত স্বামীর নীরবতার পিছনে অসহায়তাটুকু ভাগ করে নেওয়া। একে অপরের অভাব আর কষ্টকে সম্মান জানালেই মধ্যবিত্তর এই টানাটানি সংসারটা একটা শান্তির নীড় হয়ে উঠতে পারে। সমাপ্ত। সম্পূর্ণ গল্পটা কেমন লাগলো? গল্পের নাম মধ্যবিত্তর অপূর্ণতা। পরবর্তী গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।